নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, প্রথমেই আমি আমার দর্শক বন্ধুদের আজকে সকালে সুপ্রভাত জানিয়ে এই ভিডিওটি শুরু করতে চলেছি। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে 16,500 প্যানেলের যে 5% ওয়েটিং প্যানেল দেয়নি প্রাইমারি বোর্ড, এই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে গতকাল বিচারপতি বিশ্বজিৎ বসু একটি ভালো নির্দেশ দিয়েছেন, যেখানে কিন্তু বিএড এনআইওএস কোনো ভেদাভেদ নয়, যেখানে কিন্তু সবার জন্যই প্যানেল পাবলিশড হতে চলেছে আগামীতে 5% প্যানেল, যেখানে 825 জনের কিন্তু নতুন করে চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এক কথায় বলা যায় বিএড এবং এনআইওএসদের কিন্তু নতুন করে আবার কপাল খুলতে চলেছে। তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন যে এজলাসে ঠিক কী কী ঘটনা ঘটেছে। এবং এই প্রসঙ্গে আইনজীবী দিব্যেন্দু চ্যাটার্জি মহাশয় তিনি কি বক্তব্য রেখেছেন আমরা সবটাই কিন্তু বলবো। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা মূল পর্বে এবার ফিরে যাই। তো বন্ধুরা, সব থেকে মজার বিষয় যেটা হলো, এতদিন কিন্তু আপনারা দেখে এসছেন যে কলকাতা হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, ওই যে আলী হোসেন মণ্ডলদের 3929 আরটিআই মামলা, যেখানে কিন্তু সুপ্রিম কোর্টে বিচারপতি ঋষিকেশ রায়ের একটি বেঞ্চ যেখানে কিন্তু বলে দিয়েছিল যে প্যানেল এক্সপায়ার্ড হয়ে গেছে, পর্ষদের কথাই আমূল গুরুত্ব দিয়েছিলেন। এবং তারপর থেকে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা ধোঁয়া পেয়ে গেছিলো, তারা সব জায়গায় কিন্তু সেই কথাটাকে ইউজ করতো। এবং কলকাতা হাইকোর্টও বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি প্যানেল এক্সপায়ার্ড হয়ে গেছে, এই বিষয়টাকে তারা কিন্তু খাড়া করাতো। তো যার জন্য কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থী তাদের সমস্ত আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল, এমনটাই কিন্তু উঠে এসেছিলো। কেননা আমরা বারংবার দেখেছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদ মানিক ভট্টাচার্য চেয়ারম্যান থাকাকালীন 42,949 ক্ষেত্রে, 16,500 ক্ষেত্রে এত পরিমাণ দুর্নীতি করেছে, তারপরেও তারা 5% প্যানেল দেয়নি। তারপরেও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কোথাও গিয়ে তারা কোর্টকে যেভাবে বুঝিয়েছে, সুপ্রিম কোর্ট সেভাবে বুঝেছে। এবং সুপ্রিম কোর্ট কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের কথাতেই আমূল গুরুত্ব দিয়েছেন, পিটিশনারদের লয়ারদের কথা কিন্তু সেভাবে গুরুত্ব দেননি। তো এই হচ্ছে বিষয়। কিন্তু এখন মজার বিষয় হচ্ছে যে এই বিষয়গুলোকে বর্তমানে আইনজীবীরা এমনভাবে তুলে ধরছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের সেই যে প্যানেল এক্সপায়ার্ডের তত্ত্ব, সেই তত্ত্ব কিন্তু আর কোথাও গিয়ে খাটছে না। সেই তত্ত্ব এক্সপায়ার্ডের বিষয় কিন্তু শেষ হয়ে গেছে, যার জন্য কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের উকিলকে এজলাসের পালাতে হয়েছে গতকালকে, এমনও কিন্তু ঘটনা ঘটেছে, আপনাদেরকে বলেছিলাম। এবং তাছাড়াও আমরা দেখেছি বিচারপতি বিশ্বজিৎ বসু কিন্তু জুনিয়র উকিলরা যখন বিষয়গুলি লড়ছিলেন, একই মামলাগুলো যখন জুনিয়র উকিলরা লড়ছিলেন, তারা কিন্তু সঠিকভাবে সঠিক তথ্য প্রমাণ দিয়ে এবং বিচারপতিকে কিন্তু কনভিন্স করাতে পারেননি। কিন্তু সিনিয়র লয়াররা যখন লড়ছেন, যেমন অ্যাডভোকেট ফিরদৌস শামীম স্যার, দিব্যেন্দু চ্যাটার্জি স্যার, তখন কিন্তু তারা বিষয়গুলিকে সঠিকভাবে উপস্থাপন করে প্রতিটা বিষয়ের সঠিক তথ্য প্রমাণ জোগাড় করে প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিন্তু চোখে চোখ রেখে একটার পর একটা পয়েন্টে তাদেরকে হারিয়ে দিয়েছে, যার জন্য কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের উকিলরা এজলাস ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। তাদের কাছে কোনো উত্তর নেই, তারা সমস্ত রকমভাবে ফেঁসে গেছে। তো এমনই একটি মামলা গতকালকে কিন্তু উঠেছিল বিচারপতি বিশ্বজিৎ বসু স্যারের এজলাসে, যেখানে 16,500 প্যানেলে 5% দেওয়া হয়নি। সেক্ষেত্রে এই বিষয় নিয়ে কিন্তু আইনজীবী দিব্যেন্দু স্যার তিনি বিষয়টিকে আর্গুমেন্ট শুরু করেন এবং তিনি তুলে দেখান যে 2016 রিক্রুটমেন্ট রুলসের কিন্তু এটা রুলস রয়েছে যে যেখানে 5% প্যানেল দিতে হবে। এবং 9,533-এর প্যানেলকে তারা দেখায় 2022-এর রিক্রুটমেন্টের, যে দেখুন এটাও কিন্তু 2016 রিক্রুটমেন্ট রুলসকে কেন্দ্র করে হয়েছে, এখানে কিন্তু 5% অ্যাটাচ করেই প্যানেল পাবলিশ করা হয়েছে। তখন বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন যে তাহলে আপনারা কেন এখানে এটা পাবলিশ করেননি, এটা তো রুলসে রয়েছে আপনাদের। প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে কিন্তু কোনো উত্তর নেই। প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই বিষয়ে কিন্তু কয়েকদিনের মধ্যেই তাদেরকে হলফনামা জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যে তারা কেন এই 5% প্যানেল দেয়নি, তাদের কি বক্তব্য, এই নিয়ে কিন্তু তাদেরকে বিস্তারিত জানাতে হবে। এবং 7 দিনের মধ্যে তার এগেনস্টে কিন্তু পিটিশনারদের আইনজীবীরা এই বিষয়ে রিপ্লাই দিবে কোর্টে, এবং তারপরেই 4 সপ্তাহের মধ্যে কিন্তু এই মামলার চূড়ান্ত শুনানি হবে বলে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি দিব্যেন্দু স্যারের মুখ থেকে। তো এই হচ্ছে বিষয়। তো এখন মূল যে বিষয়টি সেটি হচ্ছে এই 16,500 প্যানেলের 5% প্যানেলে আদৌ বিএড এবং এনআইএসরা চাকরি পেতে পারেন কি না। তো এই বিষয়ে আপনাদের বলি, আপনারা জানেন যে 2023 সালের 11ই আগস্ট একটা
অর্ডার আছে বিএডদের, যেখানে কিন্তু একটা অন্ধকার দিন বলা যায়, যেখানে সুপ্রিম কোর্ট পুরোপুরি জানিয়ে দেয় পরিষ্কার যে বিএডরা প্রাথমিকের যোগ্য নয় এবং নতুন করে আর কোনো বিএড চাকরি পাবে না, এমন কিন্তু জানিয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সেটা একটা গেল। অপরপক্ষে রিসেন্ট রাজস্থানে হাইকোর্টের একটি মামলা, যেটা কিন্তু সুপ্রিম কোর্টে পাঁচ বিচারপতির বেঞ্চ, যেখানে প্রধান বিচারপতি নিজেও ছিলেন, কনস্টিটিউশনাল বেঞ্চ, সেখানে কিন্তু প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যারের দ্বারা গঠিত সেই 5 সিনিয়র বিচারপতির কনস্টিটিউশনাল বেঞ্চ তারা কিন্তু নির্দেশ দিয়েছে যে কোনো রিক্রুটমেন্ট প্রসেস চালু হয়ে যাওয়ার পর সেটার রুলস কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। আর এই বিষয়টাকেই যখন আইনজীবীরা হাতিয়ার করে তুলে ধরছেন হাইকোর্টে, তখনই কিন্তু বিচারপতিরা এটাতে সায় দিচ্ছেন যে হ্যাঁ অবশ্যই, যেহেতু সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে, তাহলে কিন্তু এই জায়গায় বিএড এনআইএস সকলে চাকরি পেতে পারে। তো এখানে কিন্তু বিএডদের নতুন করে কপাল খুলতে চলেছে, এনআইএসদেরও নতুন করে কপাল খুলতে চলেছে। তো এই 16,500 রিক্রুটমেন্টের ক্ষেত্রে যেহেতু বিএড এনআইএস সকলের সমান সুযোগ পেয়েছিল এবং সুপ্রিম কোর্টের 5 বিচারপতির যে বেঞ্চের রায়, যেখানে পরিষ্কার বলা হয়েছে রিক্রুটমেন্ট রুলস চালু হওয়ার পর সেটা কোনোভাবে চেঞ্জ করা যাবে না। আর 16,500-তে যেহেতু বিএড এনআইএস সকলেই এনসিটির গাইডলাইন অনুযায়ী সমান সুযোগের অধিকারী ছিল, তাই এই 16,500 যে 825 জনের যে 5% ওয়েটিং প্যানেল বেরোতে চলেছে আগামীতে বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে, সেখানে কিন্তু নতুন করে বিএড এনআইএস এবং রেগুলার ডিএলএড সকলেই সেখানে কিন্তু লিস্টে নাম থাকবে। তো এক কথায় বলা যায় বিএডদের জন্য কিন্তু একটা বড় আশার আলো, বিএডদের জন্য বড় সুখবর আসতে চলেছে আগামীতে কলকাতা হাইকোর্টের এই রায়ে, এবং সুপ্রিম কোর্টের সেই 5 বিচারপতির রায় কিন্তু নতুন করে আশার আলো দেখাচ্ছে বিএড এবং এনআইএস ক্যান্ডিডেটদের। তো বিষয়টি আপনাদেরকে জানালাম। 16,500-তে অনেক বঞ্চিত ক্যান্ডিডেট, তারা কিন্তু কালকে 2টি মামলা ছিল গুরুত্বপূর্ণ, আপনাদের বলেছিলাম সকালে যে একটি ছিল যেখানে পরিষ্কারভাবে 16,500-তে যারা চাকরি পেয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু টেট পাস না করে চাকরি পেয়েছে। এই বিষয়টি ফিরদৌস আমিন স্যার লড়ছিলেন, ফিরদৌস আমিন স্যার পরিষ্কারভাবে চোখে আঙুল দিয়ে কিন্তু পর্ষদকে দেখিয়ে দিয়েছেন, বিচারপতিকে দেখিয়ে দিয়েছেন, এবং যার জন্য কিন্তু বিচারপতি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন এবং পর্ষদের লয়ার সেখান থেকে পালাতে বাধ্য হয়েছিলেন। তো এই বিষয়গুলি এতদিন কিন্তু একটা চাপা পড়ে থাকা মতো অবস্থায় ছিল। পিটিশনাররা দীর্ঘদিন ধরে তারা কিন্তু কোর্টের দরজায় দৌড়িয়েছে, তারা কিন্তু সুবিচার পায়নি। সুপ্রিম কোর্টে অনেক টাকা বেকার ছেলে মেয়ে তারা কিন্তু নষ্ট করেছে, কিন্তু এখনও পর্যন্ত তারা সুবিচার পায়নি। তো আগামীতে মনে হচ্ছে এবার কিন্তু সুদিন ফিরতে চলেছে বিএড এনআইএস সকলের জন্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের সমস্ত দুর্নীতির এগেনস্টে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, ঈশ্বর মুখ তোলেন কিনা, সততার জয় হোক এটাই চাই, এবং যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হোক এটাই চাই, এবং যারা স্বচ্ছতার সাথে চাকরি পেয়েছে তাদের চাকরি বজায় থাক এটাই চাইবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।